everybody. Just chill, chill, just chill, just chill. আমরা শুরু করছি অনুশীলনী 2.2 এর অঙ্ক। এখানে 1 নম্বর অঙ্কে বলা হয়েছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তিনি কাপড় কিনেছেন 200 টাকা দরে এবং বিক্রয় করেছেন 225 টাকা দরে। তো এইভাবে তিনি যদি বিক্রয় করেন তাহলে তার কত টাকা লাভ হয়েছে। তো প্রথমে আমরা 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করব। আমরা লিখব 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। তো উনি কাপড় কিনেছিলেন মোট 5 মিটার, তাহলে লিখবো যে সুতরাং 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 200 গুণন 5 টাকা। এবারে যদি আমরা 200 কে 5 দিয়ে গুণ দেই তাহলে হবে 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 দিয়ে গুণে 10 অর্থাৎ 1000 টাকা। এবারে আমরা বের করব বিক্রয় মূল্য। আমরা লিখব যে আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। সুতরাং 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 225 গুণন 5 টাকা। এবার যদি আমরা গুণ দেই 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10 এবং হাতের 2 মিলে হয় 12, 12 2 হাতে থাকে 1, 5 দুগুণে 10 এবং 1 যোগ করে হবে 11 অর্থাৎ 1125 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য 1000 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা। তার মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি অর্থাৎ লাভ হবে। তো সুতরাং আমরা লিখব যে সুতরাং নির্ণেয় লাভ ইকুয়াল 1125 বিয়োগ 1000 টাকা। তো 1125 থেকে যদি আমরা 1000 মাইনাস করি তাহলে বের হবে 125 টাকা। এখন আমরা লিখব যে উত্তর 125। অনুশীলনী 2.2 এর 3 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে, এখানে বলা হয়েছে যে এক হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এখন বলা হয়েছে যে 60 টাকার দরে অর্থাৎ প্রতি হালি 60 টাকার দরে সে 5 ডজন কমলা কিনেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1 ডজন সমান সমান হচ্ছে 3 হালি, অর্থাৎ 3 হালিতে 1 ডজন হয়। তাহলে 5 ডজন সমান সমান কত আমরা সেটি বের করে নিই। আমরা লিখব যে 5 ডজন সমান, যেহেতু 1 ডজনে 3 হালি সেহেতু আমরা 5 ডজনকে 3 দিয়ে গুণ দেব, 5 গুণন 3 হালি সমান 3 5 15 হালি। এখন বলা হয়েছে যে 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। আমরা লিখব যে 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। সুতরাং 15 হালি কমলা সে কিনেছিল, তো আমরা লিখব যে 15 হালি কমলার ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 60 গুণন 15 টাকা। এখন যদি 15 দিয়ে 60 কে গুণ দেই 15 শূন্য শূন্য 6 15 হবে 90 অর্থাৎ 900 টাকা। এখন এবার আমরা বের করব বিক্রয় মূল্য। এখানে বলা হয়েছে যে 1 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তো আমরা লিখব যে আবার
এক হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। সুতরাং 15 হালি কমলার বিক্রয় মূল্য হবে 50 গুণন 15 টাকা। এখন যদি আমরা 50 কে 15 দিয়ে গুণ দিই তাহলে হবে 15 শূন্য শূন্য 5 15 75, অর্থাৎ 750 টাকা। তোমরা লক্ষ্য করো এখানে ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম। তো আমরা জানি যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে অবশ্যই ক্ষতি হবে। তো সেই জন্য আমরা লিখবো যে সুতরাং নির্ণয় ক্ষতি ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্য বিয়োগ দিতে হবে। 900 বিয়োগ 750 টাকা। তাহলে যদি বিয়োগ দেই বের হবে 150 টাকা। লিখবো আমরা উত্তর 150। 4 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে প্রশ্নে বলা হয়েছে যে 1 কেজি চাউলের মূল্য 40 টাকা এবং এই দরে সে 50 কেজি চাউল কিনেছে। সো 50 কেজি চাউলের ক্রয় মূল্য কত আমরা এখন সেটা বের করব। আমরা লিখব 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা। সুতরাং 50 কেজি চাউলের ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 40 গুণন 50 টাকা। তো 40 দিয়ে যদি আমরা 50 কে গুণ দিই তাহলে হবে 4 5 20 এবং সাথে এই দুটো শূন্য, অর্থাৎ 2000 টাকা। আবার এক কেজি চাউলের বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 44 টাকা। সুতরাং যেহেতু সে 50 কেজি চাউল কিনেছে, 50 কেজি চাউল সে বিক্রয় করবে, তো 50 কেজি চাউলের বিক্রয় মূল্য হবে 44 × 50 টাকা। আমরা প্রথমে 5 দিয়ে গুণ দিচ্ছি। 5 দিয়ে 4 কে যদি গুণ দেই 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, 4 5 20 এবং হাতের 2 মিলে হবে 22, সাথে এই শূন্য, অর্থাৎ 2200 টাকা। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে এখানে ক্রয় মূল্য আমাদের বের হয়েছে 2000 টাকা এবং বিক্রয় মূল্য 2200 টাকা। যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, সো আমরা খুব সহজেই বলতে পারি লাভ হবে এখানে। সো আমরা লিখব যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় লাভ হবে। সুতরাং আমরা লিখব যে সুতরাং নির্ণয় লাভ। এখন আমরা লাভ বের করতে হলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দেব, অর্থাৎ 2200 বিয়োগ 2000 টাকা। যদি আমরা বিয়োগ দেই তাহলে হবে 200 টাকা। আমরা লিখব উত্তর 200 টাকা লাভ। এখন আমরা শুরু করছি 4 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হয়েছে প্রতি লিটার মিল্কভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমাদের শতকরা অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ হবে সেটি বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে লিখে নেই, দেওয়া আছে প্রতি লিটার দুধের ক্রয় মূল্য
52 টাকা এবং প্রতি লিটার দুধের বিক্রয় মূল্য 55 টাকা। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি। আমরা জানি যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে। তো সেই জন্য আমরা লিখব যে সুতরাং লাভ ইকুয়াল 55 মাইনাস 52 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটি বিয়োগ দিলাম, তাহলে বের হবে 3 টাকা। অর্থাৎ আমাদের যে ক্রয় মূল্য ছিল 52 টাকা, 52 টাকায় লাভ হয় তার 3 টাকা। আমরা লিখব এখন 52 টাকায় লাভ হয় 3 টাকা। তো সুতরাং 1 টাকায় তার অনেক কম লাভ হবে, সেজন্য আমরা এখানে ভাগ দেব 52 ভাগের 3 টাকা। প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে শতকরা কত লাভ হবে, আমরা জানি শতকরা মান হচ্ছে 100 টাকায়, সেজন্য আমরা বের করব 100 টাকায় লাভ হয়, এখন অবশ্যই বেশি হবে সেজন্য আমরা গুণ দিচ্ছি 52 ভাগের 3 গুণন 100 টাকা। এখন যদি আমরা এই 3 এবং 100 গুণ দেই তাহলে হবে 300 এবং নিচে 52। আমরা এবারে রাফে এখানে ভাগ দিচ্ছি 52 দ্বারা 300 কে। এখন এই 3 এর মধ্যে ভাগ যায় না, 30 এর মধ্যেও ভাগ যাচ্ছে না, যাবে 300 এর ভিতর, 300 এর ভিতর যাবে 5 বার। যদি 5 বার যায় তাহলে হবে 5 দ্বিগুণে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 5 5 25 আর 1 এ হয় 26, অর্থাৎ 260। এবারে যদি আমরা 300 থেকে 260 মাইনাস করি তাহলে হবে 40। আমরা এখন লিখতে পারি যে 5 সমস্ত 52 ভাগের 40 টাকা। এখন এই 40 এবং 52 কে আমরা আরো ভাগ দিতে পারি। আমরা যদি 4 দ্বারা ভাগ দেই তাহলে হবে 4 10 40, আর 52 কে 4 দ্বারা ভাগ দিলে হবে 4 13 52, তাহলে হবে 5 সমস্ত 13 ভাগের 10 টাকা। এবারে আমরা যখন উত্তর লিখব, উত্তরে অবশ্যই আমরা পার্সেন্টেজ দিয়ে দেব, অথবা লিখব যে শতকরা 5 সমস্ত 13 ভাগের 10 টাকা। অথবা আমরা উত্তরটি অন্যভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে 5 সমস্ত 13 ভাগের 10%। তোমরা উত্তরটি একটু ঠিক করে লিখবে শিক্ষার্থীবৃন্দ, কারণ উত্তর লেখার কারণে অনেক সময় উত্তর ভুল হলে দেখা যায় সেখানে নাম্বার কেটে রাখে। ধন্যবাদ। এখন আমরা শুরু করছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে প্রশ্নে বলা হয়েছে যে মোট লাভ 25 টাকা, কিন্তু প্রতিটি চকলেটে কত টাকা লাভ হয় সেটা আমাদের এখানে দেওয়া নেই। সো আমরা প্রথমে বের করে নিব যে প্রতিটি চকলেটের কত টাকা লাভ হয়। আমরা যদি প্রতিটি চকলেটের বিক্রয় মূল্য থেকে অর্থাৎ 8.50 টাকা থেকে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য মাইনাস করি তাহলেই প্রতিটি চকলেটের কত টাকা লাভ হবে আমরা সেটি পেয়ে যাব। তো সেই জন্য আমরা লিখব প্রতিটি চকলেটের বিক্রয় মূল্য 8.50 টাকা। ক্রয় মূল্য 8 টাকা, সেজন্য আমরা লিখছি 8.00 টাকা। এখন যদি আমরা এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করি তাহলে প্রতিটি চকলেটে কত টাকা লাভ হয় সেটি আমরা বের করতে পারবো। সেজন্য আমরা লিখব যে সুতরাং প্রতিটি চকলেটে লাভ সমান 0.00 আছে 5 হবে 5 হলে 8 থেকে 8 মাইনাস করলে 0, অর্থাৎ 0.50 টাকা প্রতিটি চকলেটে লাভ। তো এই কথাটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে।
সুতরাং টাকা লাভ হয়। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই 25 টাকা লাভ হয় অর্থাৎ 25কে আমরা 0.50 দিয়ে ভাগ দিব এতটি চকলেটে। এখন আমরা ভাগ করছি 25। আমরা নিচে দশমিকটা উঠিয়ে দেব। দশমিকটা উঠাতে হলে আমাদের দশমিকের পরিবর্তে উপরে একটি 1 দিতে হবে এবং দশমিকের পরে যে কটি ঘর থাকে আমরা দেখতে পাচ্ছি দুটো ঘর, এই দুটো শূন্য দিতে হবে এবং নিচে তাহলে হবে 50। এখন যদি আমি এই 50 দ্বারা উপরের 100কে কাটাকাটি করি তাহলে হবে 50 দ্বিগুণে 100, অর্থাৎ এখন 25 এবং 2 গুণ দিচ্ছি। 25 দিয়ে যদি 2কে গুণ দেই তাহলে হবে 50টি চকলেটে। তার মানে সে যদি 50টি চকলেট ক্রয় করে 50টি চকলেট যদি সে বিক্রয় করে, আমাদের একটু ভুল হয়েছে, আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল। তার মানে 50টি চকলেট ক্রয় করে তার 25 টাকা লাভ হয়েছে। আমরা এখন লিখব যে সুতরাং মোট 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। মোট 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। তাহলে উত্তর হবে 50টি চকলেট। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? শিক্ষার্থীবৃন্দ খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে, এখানে দোকানদারের মোট লাভ হয় 2000 টাকা, অর্থাৎ মোট কাপড়ে তার 2000 টাকা লাভ হয়, কিন্তু প্রতি মিটার কাপড়ে তার কত টাকা লাভ হয় সেটা আমাদের এখানে দেওয়া নেই। তো সেজন্য আমরা এখন সেই প্রতি মিটার কাপড়ে কত টাকা লাভ হয় প্রথমে সেটি বের করব। এখানে বলা হয়েছে যে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে, অর্থাৎ প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। যেহেতু ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি সেহেতু অবশ্যই লাভ হবে। সেজন্য আমরা লিখব যে প্রতি মিটার কাপড়ের লাভ হয়, প্রতি মিটার কাপড়ে লাভ হয়। বিক্রয় মূল্য ছিল 150 টাকা, সেই 150 টাকা থেকে আমরা ক্রয় মূল্য 125 টাকা বিয়োগ করব। তাহলে হবে 150 থেকে যদি আমরা 125 বিয়োগ করি তাহলে হবে 25 টাকা। এখন এই 25 টাকা লাভ হয় প্রতি মিটার, দ্যাট মিন্স 1 মিটার কাপড় বিক্রয় করলে। তো সেজন্য আমরা লিখব যে 25 টাকা লাভ হয়, টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। সুতরাং 1 টাকা লাভ হয়, অবশ্যই কাপড় কম লাগবে সেজন্য আমরা ভাগ দেব এত মিটার কাপড়ে। এবারে বলা হয়েছে মোট লাভ 2000 টাকা, তো সেজন্য আমরা লিখব যে সুতরাং 2000 টাকা লাভ হয়। এবারে কাপড় অবশ্যই বেশি লাগবে সেজন্য আমরা গুণ দেব, 1 গুণন 2000, নিচে হবে 25 মিটার কাপড়ে। এবারে যদি আমি 25 দিয়ে 2000কে ভাগ দিই, আমরা জানি যে 25 200-র মধ্যে যাবে 8 বার, অর্থাৎ 2 এর ভিতর যায় না, 0 20-এর ভিতরে যায় না। 200-র ভিতরে যদি আমরা ভাগ দিই 25 200-র মধ্যে যাবে 8 বার, সাথে আসবে এই 0, অর্থাৎ 80। এই 80 দিয়ে যদি আমরা 1কে গুণ দেই তাহলে হবে 80 মিটার কাপড়ে। অর্থাৎ এই 80 মিটার কাপড় যদি সে ক্রয় করে তাহলে তার লাভ হবে 2000 টাকা। এখন আমরা লিখতে পারি যে সুতরাং দোকানদার 80 মিটার কাপড় ক্রয় করেছিল। সুতরাং দোকানদার 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। উত্তর লিখব 80 মিটার। শুরু করছি 7 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে
175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া হচ্ছে যে ক্রয় মূল্য 190 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি, সেহেতু আমরা খুব সহজেই বুঝতে পারি যে এখানে ক্ষতি হবে। তো আমরা লিখব যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হবে। এখন কত টাকা ক্ষতি হবে আমরা এখন সেটি লিখবো। আমরা লিখবো যে সুতরাং ক্ষতি, আমরা ক্রয় মূল্য থেকে অর্থাৎ 190 টাকা থেকে 175 টাকা মাইনাস করব। মাইনাস করলে হবে 15 টাকা। আমরা 190 থেকে যদি 175 মাইনাস করি তাহলে হবে 15 টাকা। তো এই 15 টাকা ক্ষতি হয়, সে যা ক্রয় করে অর্থাৎ 190 টাকায় তার 15 টাকা ক্ষতি হয়। আমরা এখন লিখব যে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, 1 টাকায় অবশ্যই কম ক্ষতি হবে, সেজন্য আমরা ভাগ দেব 15 ভাগ 190 টাকা। সুতরাং যেহেতু শতকরা চাওয়া হয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, সেজন্য আমরা লিখব যে শতকরা মান হচ্ছে 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় অবশ্যই ক্ষতি বেশি হবে এখন, সেজন্য আমরা গুণ দেব 15 গুণন 100, নিচে হবে 190 টাকা। নিচের এই শূন্য উপরের এই শূন্য কাটা যায়, তাহলে হবে 15 দিয়ে যদি 10কে গুণ দিই 150 এবং নিচে হবে 19। এবার আমরা 19 দিয়ে 150কে ভাগ দেব। 1 মধ্যে ভাগ যায় না, যদি 15 ধরি 15 মধ্যে ভাগ যায় না, তাহলে যাবে 150 মধ্যে। 150 মধ্যে ভাগ যাবে 7 বার, 7 নং 63 3 হাতে থাকে 6, 7 থেকে 7 আর 6 হয় 13, অর্থাৎ 133। এখন যদি আমরা 150 থেকে 133 মাইনাস করি তাহলে হবে 3 হাতে 10 হবে 7 হলে হাতে থাকে 1, 1 আর 3 এ 4, 4 আছে 5 হবে, 4 আছে 5 হবে 1 হলে, অর্থাৎ 17। তার মানে 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। আমরা এখন লিখব যে উত্তর ক্ষতি 7 সমস্ত 19 ভাগের 17। যেহেতু শতকরা চাওয়া হয়েছে সেজন্য আমরা এখানে লিখব পার্সেন্ট। এখন আমরা করব অনুশীলনী 3 এর 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? যেহেতু 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান হচ্ছে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তার মানে হচ্ছে এখানে লাভ হবে। অর্থাৎ বেশি পরিমাণে কাপড় ক্রয় করে যেহেতু কম পরিমাণে কাপড় বিক্রয় করা হচ্ছে, তো এটা ইজিলি বোঝা যায় যে এখানে লাভ হবে। তো সেজন্য আমরা লিখব যে 25 মিটার কাপড়ের লাভ হয় 25 মিটার কাপড়ের লাভ হয় 25 মাইনাস 20 মিটার বা 5 মিটার কাপড়। সুতরাং 1 মিটার কাপড়ের লাভ হয়, 1 মিটার কাপড়ের লাভ অবশ্যই কম হবে, সেজন্য আমরা ভাগ দেব 5 ভাগ হচ্ছে 25 মিটার কাপড়। এখন যেহেতু প্রশ্নের শতকরা জানতে চাওয়া হয়েছে, আমরা জানি যে শতকরা মান হচ্ছে 100, তো আমরা লিখব যে 100 মিটার কাপড়ের লাভ হয়। এখন লাভ অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 5 গুণন 100 ডিভাইডেড বাই 25 মিটার কাপড়। এখন যদি আমরা ভাগ দিই, আমরা জানি যে 25 দিয়ে 100কে যদি কাটাকাটি করি 4 25 100 হয়, তাহলে উপরে 4 এবং 5 গুণ হয়ে এখন হবে 4 5 20,
মিটার কাপড়। সুতরাং শতকরা লাভ, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং শতকরা লাভ 20 মিটার। তাহলে উত্তর লিখব উত্তর 20, যেহেতু শতকরা বলা হয়েছে সেহেতু আমরা এখানে একটা শতকরা চিহ্ন দেব, অর্থাৎ 20%। এখন আমরা শুরু করছি অনুশীলনী 2.2 এর 9 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্নের প্রথমে একটু লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, অর্থাৎ 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। আমরা সেজন্য লিখব 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য অবশ্যই কম হবে, কম হলে ভাগ, সেজন্য আমরা লিখব 5 ভাগ 8 টাকা। আবার এরপরে ঠিক বলা হয়েছে যে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে, তার মানে 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। তো সেই জন্য আমরা লিখব 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, সেজন্য আমরা ভাগ দেব, অর্থাৎ 5/6 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি। আমরা জানি যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তো সেজন্য আমরা লাভ নির্ণয়ের জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিচ্ছি। আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 6/5 বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 8/5। আমরা এখন 6/5 থেকে 8/5 বিয়োগ দিচ্ছি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে এই ভগ্নাংশের যে হরগুলো রয়েছে, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 6 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 8। 6 এবং 8 এর লসাগু নির্ণয় করব। 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে হবে 3, 8কে ভাগ দিলে হবে 4। তাহলে এখন যদি আমরা গুণ দেই 3 4 12, 12 দ্বিগুণে 24, অর্থাৎ 6 এবং 8 এর লসাগু হচ্ছে 24। এখন নিয়ম অনুযায়ী আমরা ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ দেব। 6 দ্বারা যদি 24কে ভাগ দেই তাহলে হবে 4 6 24, অর্থাৎ 4, এবং সেই ভাগফল দ্বারা অর্থাৎ 4 দ্বারা আমরা উপরের লবকে গুণ দেব, তাহলে হবে 4 5 20 বিয়োগ একই রকম ভাবে 8 দ্বারা যদি 24কে ভাগ দেই তাহলে হবে 3, 3 দিয়ে যদি আমরা 5কে গুণ দেই তাহলে হবে 3 5 15। এখন যদি আমরা এই 20 থেকে 15 বিয়োগ দেই তাহলে হবে 5 এবং নিচে হবে 24, অর্থাৎ 24/5 টাকা। আমরা এখন লাভ নির্ণয় করলাম 24/5 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এই 24/5 টাকা লাভ হয়েছে যে টাকা আমরা ক্রয় মূল্য ছিল 8/5 টাকা সেই টাকায়, অর্থাৎ 8/5 টাকায় লাভ হয়, তাহলে 24/5 টাকা। আমরা লিখব এখন যে 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় লাভ হয়, 1 টাকায় লাভ অবশ্যই কম হবে, আর কম হলে ভাগ করতে হয়, আমরা সেজন্য ভাগ দেব। 24/5 ভাগ 8/5 টাকা। এবারে প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে শতকরা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, আমরা প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্নে বলা হয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা জানি যে কোনো প্রশ্নে যদি শতকরা পরিমাণ জানতে চাওয়া হয় তাহলে সেখানে 100তে বের করতে হয়, সেজন্য আমরা লিখব যে সুতরাং 100 টাকায় লাভ হয়। 100 টাকায় লাভ অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব, এর 5 গুণন
100 টাকা। এখন আমরা জানি যে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ভাগকে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়, সেজন্য আমরা ভাগ দিয়ে 5 ভাগের 8কে 8 ভাগের 5কে আমরা করে দেব 5 ভাগের 8 গুণন 100। এবারে আমরা কাটাকাটি করব। আমরা এই 5 এবং এই 5 কাটা দিতে পারি। এবারে যদি আমরা 8 দ্বারা এই 24কে ভাগ দেই, 8 1 8 আর এখানে হয় 3 8 24, অর্থাৎ উপরে হয় 100 এবং নিচে হয় 3 ভাগের 100 টাকা। এখন আমরা এই 3 দ্বারা 100কে ভাগ দেব। আমরা রাফে ভাগ দিচ্ছি। 3 ভাগ 100, 3 একের মধ্যে যায় না, 10-এর মধ্যে যাবে 3 বার, অর্থাৎ 3 3 9। এবার যদি আমরা 10 থেকে 9 বিয়োগ দেই তাহলে হবে 1, নামিয়ে আনলাম এই 0, 10। আবারও যাবে 3 বার, অর্থাৎ 3 3 9। এবার 10 থেকে 9 যদি বিয়োগ দেই তাহলে হবে 1। তার মানে 33 সমস্ত 3 ভাগের 1। আমরা এখন লিখব যে 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। এবারে লিখে দেব যে সুতরাং শতকরা লাভ 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। উত্তর তাহলে 33 সমস্ত 3 ভাগের 1%। এবার আমরা করছি অনুশীলনী 2.2 এর 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্নের প্রথম অংশটুকু লক্ষ্য করো। বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশের সমান। যেহেতু আমাদের ক্রয় মূল্য জানা নেই, সেহেতু আমরা ক্রয় মূল্যটা শুরুতেই ধরে নেব। আমরা লিখব, মনে করি গাড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা। এখন বলা হয়েছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশের সমান। সো এখন আমরা বিক্রয় মূল্য বের করব। সুতরাং বিক্রয় মূল্য বলা হয়েছে যে ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশ, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 100 এর 5 ভাগের 4 টাকা। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দ্বারা যদি 100কে ভাগ দিই তাহলে হবে 5 20 100, 20 দ্বারা যদি 4কে গুণ দিই তাহলে হবে 4 20 80 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্রয় মূল্য হচ্ছে বেশি, বিক্রয় মূল্য কম। সেজন্য আমরা লিখব, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম। আমরা জানি যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে। তো সেজন্য আমরা লিখব, সেহেতু ক্ষতি হবে। এখন ক্ষতির পরিমাণ কত আমরা সেটা বের করব। আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করি তাহলে আমরা ক্ষতির পরিমাণ পেয়ে যাব। আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। সেজন্য আমরা ক্রয় মূল্য 100 থেকে বিক্রয় মূল্য 80 টাকা মাইনাস করব, তাহলে হবে 20 টাকা। তো আমরা লিখতে পারি যে সুতরাং ক্ষতি, উত্তর ক্ষতি 20%। এই পর্যায়ে আমরা আলোচনা করছি অনুশীলনী 2.2 এর 11 নম্বর অঙ্ক নিয়ে। 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি। আমরা লিখব, মনে করি
দ্রব্যটির ক্রয় মূল্য সমান ক টাকা। এখন প্রশ্নের প্রথম অংশে বলা হয়েছে দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয়, তার মানে 400 টাকা যদি আমরা বিক্রয় করি তাহলে ক্ষতি হবে। আমরা জানি ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিলে আমরা ক্ষতি বের করতে পারি। তো আমরা লিখবো যে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি বের করতে হলে আমাদেরকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিতে হবে। তো ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য বিয়োগ দিব 400 টাকা। আবার প্রশ্নে বলা হয়েছে যে 480 টাকায় বিক্রয় করলে লাভ হবে। তো আমরা লিখবো যে 480 টাকায় বিক্রয় করলে লাভ বের করার সময় আমাদেরকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিতে হয়। সেজন্য আমরা বিক্রয় মূল্য 480 থেকে ক্রয় মূল্য ক টাকা বিয়োগ দেব। এখন আমরা পাল্লা পেলাম 480 টাকায় বিক্রয় করলে ক্ষতি হচ্ছে ক মাইনাস 400 টাকা, আবার 480 টাকায় বিক্রয় করলে লাভ 480 মাইনাস ক টাকা। এখন আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্নে বলা হয়েছে যে 400 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হবে 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হবে। তার মানে ক্ষতিকে যদি আমরা 3 দিয়ে গুণ দেই, অর্থাৎ ক বিয়োগ 400, ক্ষতিকে যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে হবে লাভের সমান। লাভ হচ্ছে 480 বিয়োগ ক। এখন আমরা এই 3 দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ দেব। 3 দ্বারা যদি ক কে গুণ দেই তাহলে হবে 3 ক, 3 দ্বারা যদি 400 কে গুণ দেই তাহলে হবে 3 4 1200 ইকুয়াল 480 বিয়োগ ক, বা 3 ক আমরা ডান পাশে যে মাইনাস ক রয়েছে সেটি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে এসে হয়ে যাবে প্লাস ক ইকুয়াল 480, বাম পাশে যে মাইনাস 1200 রয়েছে সেটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো 1200, বা 3 ক এবং 1টি ক যোগ হয়ে 4টি ক ইকুয়াল, এখন যদি 1200 এবং 480 আমরা যোগ দিই তাহলে হবে 1680, বা ক সমান হবে 1680 ভাগ 4। যেহেতু 4 কয়ের সাথে গুণ অবস্থায় ছিল ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা 1680 কে 4 দ্বারা ভাগ দেই তাহলে হবে, প্রথমে যদি 16 এর মধ্যে দেই তাহলে হবে 4 4 16, 8 এর মধ্যে হবে 2 বার, 4 দুগুণে 8 এবং সাথে এই 0 অর্থাৎ 420। আমরা লিখতে পারি যে সুতরাং ক সমান ক ইকুয়াল 420। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম ক, এখন সেই ক সমান বের হয়েছে 420 টাকা, এবং আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে ক্রয় মূল্য নির্ণয় করার জন্য। তো আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য। আমরা এখন লিখবো যে সুতরাং ক্রয় মূল্য 420 টাকা। নিচে লিখবো উত্তর 420 টাকা। যে আমরা তোমাদেরকে করে দেখাবো 2.2 এর 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। অর্থাৎ ঘড়িটি যদি আমরা 625 টাকায় বিক্রয় করি 10% ক্ষতি হচ্ছে, কিন্তু কত টাকায় বিক্রয় করলে আমরা 10% লাভ বের করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ আমরা শুরুতেই ঘড়িটির ক্রয় মূল্য যেটি দেয়া নেই আমরা সেটি ধরে নিচ্ছি। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 10% ক্ষতি হয়েছে, তো আমরা বের করতে পারি যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য
ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয়েছে আমাদের মাইনাস করতে হবে। আমরা 100 থেকে 10 মাইনাস করব, তাহলে বের হবে 90 টাকা। এখন আমরা কথাটিকে একটু ঘুরিয়ে লিখতে পারি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। আমরা লিখি যে ঘড়ির বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং ঘড়ির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে 100 ভাগ 90 টাকা। এবারে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে ঘড়িটি বিক্রয় করা হয়েছিল 625 টাকায়, সেজন্য আমরা দেখব যে ঘড়ির বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য, আমি এখন গুণ দেব 100 গুণন 625 এবং নিচে হবে 90 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরের একটি শূন্য এবং নিচের একটি শূন্য কাটা যায়, অথবা আমরা 90 কে যদি 10 দিয়ে কাটাকাটি করি আমরা, তাহলে 10 10 100 এবং নিচে হয় 9 10 90। তাহলে উপরে 625 দ্বারা যদি আমরা 10 কে গুণ দিই তাহলে হবে 6250 এবং নিচে 9 টাকা। এবারে আমরা বের করব দ্বিতীয় যে পার্টটুকু রয়েছে, দ্বিতীয় পার্টে রয়েছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। আমরা এখন লিখব যে 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য। যেহেতু এখন লাভ হয়েছে আমরা যোগ দেব 100 যোগ 10 টাকা। এখন যদি যোগ দেই তাহলে হবে 110 টাকা। এবার আমরা আগের মতোই লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে 110 ভাগ 100 টাকা। এখন ক্রয় মূল্য হচ্ছে 9 ভাগের 6250, সেজন্য আমরা দেখব যে সুতরাং ক্রয় মূল্য 9 ভাগের 6250 টাকা হলে বিক্রয় মূল্য 110 নিচে 100। এবারে অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব, গুণন 6250 এবং নিচে 9 টাকা। সরি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে একটি শূন্য উপরে একটি শূন্য কাটা যায়, এখানে উপরের একটি শূন্য নিচের একটি শূন্য কাটা যায়। তাহলে উপরে থাকে 11 ইন্টু 625, আমরা 11 যদি 625 কে গুণ দিই তাহলে দেখি কি হয়। 11 দ্বারা যদি প্রথমে 5 কে গুণ দিই, 5 11 55 5, হাত থাকে 5। 11 দিয়ে যদি 2 কে গুণ দিই, 11 2 গুণে 22 এবং হাতের 5 মিলে হয় 27, 27 এর 7, হাতে থাকে 2, 6 11 63 এবং 2 মিলে হয় 68, অর্থাৎ 6875 এবং নিচে থাকে 9। এখন যেহেতু উপরের লব অর্থাৎ 6875 বড় এবং হর ছোট, সেহেতু আমরা 9 দ্বারা 6875 কে রাফে ভাগ দেব। আমরা রাফ করছি বাম পাশে 6875। এখন 6 এর মধ্যে ভাগ যায় না, 68 এর মধ্যে যাবে 7 নং 63 7 বার, তাহলে 63 বসালে 68 থেকে যদি 63 মাইনাস করি বের হবে 5। এবার আমরা নিয়ে আসলাম 7 57, এবারে যাবে 6 বার, 6 নং 54, 57 থেকে যদি 54 মাইনাস করি তাহলে হবে 3,
নামিয়ে আনলাম এই 5, তাহলে হলো 35। এবারে যাবে 3 বার, 3 নং 27, 27 15 হবে 8 হলে হাতে থাকে 1, 1 আর 2 এর 3, 3 3 মিলে গেল 0। তাহলে এখানে হয় 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। আমরা এখন লিখবো যে 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। এবার উত্তর লিখতে পারি। উত্তর 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। এখন আমরা করছি 13 নম্বর অঙ্ক। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইশা 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে এখানে বলা হয়েছে যে মাইশা 20 টাকা দরে, তার মানে 1 মিটার ফিতার ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এই দরে সে 15 মিটার ফিতা ক্রয় করছে। তাহলে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে যে এই 15 মিটার ফিতার ক্রয় মূল্য কত। আমরা সেজন্য লিখব যে 1 মিটার ফিতার ক্রয় মূল্য 1 মিটার ফিতার ক্রয় মূল্য 20 টাকা। সুতরাং মোট ফিতা হচ্ছে 15 মিটার। 15 মিটার ফিতার ক্রয় মূল্য 20 গুণন 15 টাকা। তাহলে হবে 15 দ্বিগুণে 30 এবং সাথেই 0, 300 টাকা। আমরা পেয়ে গেলাম 300 টাকা। এখন প্রশ্নে বলা হয়েছে যে ভ্যাটের হার হচ্ছে 4 টাকা, তো তার মানে হচ্ছে 100 টাকায় তাকে 4 টাকা ভ্যাট দিতে হয়। তো সেই জন্য আমরা বের করবো যে যেহেতু মোট 300 টাকা ফিতা ক্রয় করা হয়েছিল, 300 টাকায় তাকে কত টাকা ভ্যাট দিতে হয়। আমরা সেই জন্য লিখে নিব ভ্যাটের হার 4%। ভ্যাটের হার 4%, অর্থাৎ 100 টাকায় 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। সুতরাং 1 টাকায় ভ্যাট দিতে হয়, 1 টাকা অবশ্যই কম ভ্যাট দিতে হবে, সেজন্য আমরা ভাগ দিব 4/100 টাকা। এখন যেহেতু ফিতার মোট ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, তাহলে আমাদেরকে জানতে হবে যে 300 টাকায় তাকে কত টাকা ভ্যাট দিতে হয়। সেজন্য আমরা লিখব 300 টাকায় ভ্যাট দিতে হয়, এখন অবশ্যই বেশি দিতে হবে, সেজন্য আমরা গুণ দেব 4 গুণন 300 টাকা। নিচের শূন্য উপরের শূন্য কাটা যায়, উপরের একটি শূন্য নিচের একটি শূন্য কাটা যায়, তাহলে হয় 3 4 12 টাকা। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো মনোযোগ সহকারে, আমাদের ফিতার ক্রয় মূল্য ছিল 300 টাকা এবং ভ্যাট বাবদ তাকে দিতে হয় 12 টাকা। তাহলে আমাদেরকে এই ক্রয় মূল্য এবং ভ্যাট সহ মোট খরচ বের করতে হবে। আমরা লিখব যে সুতরাং মোট খরচ 300 টাকা হচ্ছে ফিতার মূল্য, এর সাথে ভ্যাট বাবদ 12 টাকা যোগ দিতে হবে, তাহলে হলো 312 টাকা। এখন প্রশ্নে অলরেডি আমরা পেয়েছি যে প্রশ্নে ছিল দোকানিকে 500 টাকা নোট দেওয়া হয়েছে, দোকানি কত টাকা ফেরত দেবে। তো যেহেতু দোকানিকে 500 টাকা দেওয়া হয়েছে এবং মোট খরচ হয়েছে 312 টাকা, তো সেই 500 টাকা থেকে যদি আমরা 312 টাকা মাইনাস করি, তাহলে যে টাকাটা পাওয়া যাবে সেটাই দোকানি তাকে ফেরত দেবে। তো সেজন্য আমরা লিখবো যে সুতরাং দোকানি তাকে ফেরত দেবে, দোকানি ফেরত দেবেন আমরা 500 থেকে 312 বিয়োগ করব, তাহলে পাওয়া যাবে 2 আছে 10 এর 8 হলে হাতে থাকে 1, 1 আর 1 এর 2, 2 আছে 10 এর 8 হলে হাতে থাকে 1, 1 আর 3 এর 4, 4 আছে 5 হবে 1 হলে, অর্থাৎ 188 টাকা। এবার আমরা দেখতে পারি যে উত্তর 188 টাকা। হচ্ছে অনুশীলনী 2.2 এর 14 নম্বর অঙ্ক। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন।
যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, প্রশ্নে দেওয়া আছে যে 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি। তার মানে আমরা লিখতে পারি যে ভারতীয় 0.63 রুপি সমান 1 টাকা। সুতরাং ভারতীয় 1 রুপি সমান কম হবে, সেজন্য আমরা ভাগ দেব 1/0.63 টাকা। এবারে বলা হয়েছে যে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে, সেজন্য আমরা লিখব যে সুতরাং ভারতীয় 3000 রুপি সমান, এবারে বেশি টাকা হবে সেজন্য গুণ দেব, আমরা লিখব 1 গুণন 3000 নিচে 0.63 টাকা। এবার আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমরা নিচের যে দশমিকটা আছে দশমিক উঠিয়ে দেব। 3000 দিয়ে 1 কে গুণ দিলে হবে 3000, নিচে দশমিকের জন্য একটি 1 এবং দশমিকের পরে দুইটি ঘর রয়েছে সেজন্য আমরা দুইটি শূন্য বসাবো, আর নিচে হবে তাহলে 63। এবার যদি আমরা এই 3000কে 1000 দিয়ে গুণ দেই তাহলে হবে 100 দিয়ে গুণ দেই তাহলে হবে 3 লক্ষ এবং নিচে হবে 63। এবার আমরা এই 63 দিয়ে এই 3 লক্ষকে ভাগ দেব, আমরা রাফে ভাগ দিয়ে দেখি কি হয়। আহ 30 এর মধ্যে যায় না, 300 এর মধ্যে যাবে 4 বার, আমরা 4 বার দিচ্ছি, 4 3 4 12 2 হাত থেকে 1, 4 6 24 এবং হাতের একে মিলে হয় 25 অর্থাৎ 252। এবার যদি আমরা বিয়োগ দেই তাহলে হবে 2 আছে 10 হবে 8 হলে হাতে থাকে 1, 1 এর 5 6, 6 আছে 10 হবে 4 হলে হাতে থাকে 1, 1 আর 2 এ 3, 3 3 মিলে গেলে 0। আমরা এবার নামিয়ে আনলাম এই 0, তাহলে হলো 480। এবার 480 এর মধ্যে 63 যাবে 7 বার, 7 বার গেলে হবে 3 7 21 এর 1 হাতে থাকে 2, 6 7 42 এবং 2 মিলে হয় 44 অর্থাৎ 441। এবার যদি আমরা বিয়োগ দিই তাহলে হবে 1 আছে 10 হবে 9 হলে হাতে থাকে 1, 1 আর 4 এ 5, 5 হাতে 8 হবে 5 হাতে 8 হবে 3 হলে 4 4 মিলে গেলে 0। এবার নামিয়ে আনলাম এই 0, তাহলে হবে 390। 390 এর মধ্যে যাবে 6 বার, 3 6 18 8 হাতে থাকে 1, 6 6 36 আর 1 মিলে হয় 37 অর্থাৎ 378। এবার যদি বিয়োগ দেই তাহলে হবে 8 আছে 10 হবে 2 হলে হাতে থাকে 1, 1 এর সাথে 8, 8 আছে 9 হবে 1 হলে। এবারে নামিয়ে আনলাম আমরা এই 0, তাহলে হবে 120। 120 এর মধ্যে যাবে একবার, একবার গেলে হবে 63। এবার যদি আমরা বিয়োগ দেই তাহলে হবে 3 আছে 10 হবে 7 হলে হাতে থেকে 1, 1 আর 6 এর 7, 7 আছে 12 হবে 5 হলে হাতে থেকে 1, 1 1 মিলে গেলে 0। একটু ভুল হয়েছে এখানে, 3 আছে 10 হবে 7 হলে হাতে থেকে 1, 1 আর 6 এর 7, 7 আছে 12 হবে 5 হলে 57। তাহলে এখন আমরা 57 এর মধ্যে ভাগ যায় না, সেজন্য আমরা দশমিক দিয়ে একটি 0 আনবো, তাহলে হবে 570। 570 এর মধ্যে যাবে 9 বার, 9 বার যদি দেই 3 9 27 এর 7 হাত থেকে 2, 6 9 54 আর 2 মিলে হয় 56 অর্থাৎ 567। এবার যদি বিয়োগ দিই তাহলে হবে 7 আছে 10 হবে 3 হলে হাত থেকে 1, 1 আর 6 এর 7, 7 সাথে মিলে গেলে 0, 5 5 মিলে গেলে 0 হলো 3। 3 এর মধ্যে ভাগ যায় না, তো যেহেতু ভাগ যায় না সেহেতু আমরা এখানে একটি 0 দিয়ে আমরা এখানে 3 এর সাথে একটি 0 আনতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 দেওয়ার পরও 63 30 এর মধ্যে ভাগ যায় না, তার মানে আমরা এতটুকুই ভাগফল রেখে দেব। ভাগফল হচ্ছে 4761.90 টাকা, 4761.90 টাকা। এবার আমরা লিখে দেব উত্তর 4761.90 টাকা। শুরু করছি অনুশীলনী 2.2 এর সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 15 নম্বর অঙ্ক, সেই অঙ্কটি। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে মিনিম একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা।
বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000-এ আয়কর 0 টাকা, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নিলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে প্রতি মাসের বেতন দেয়া আছে যে সে এক মাসে কত টাকা বেতন পায়। তাহলে আমাদেরকে শুরুতেই বের করে নিতে হবে যে সে বার্ষিক কত টাকা সে বেতন পায়। তো সেজন্য আমরা লিখব প্রথমেই যে আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস। এরপর আমরা লিখব যে 1 মাসের মূল বেতন, এখানে দেওয়া আছে যে 1 মাসের মূল বেতন হচ্ছে 22,250 টাকা। আমরা সেটি লিখব 1 মাসের মূল বেতন 22,250 টাকা। সুতরাং যেহেতু বার্ষিক বলা হয়েছে সেহেতু আমরা লিখব যে 12 মাসের মূল বেতন, 12 মাসের মূল বেতন অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব 22,250 গুণন 12 টাকা। এবারে আমরা 12 দিয়ে যদি গুণ দেই, 12 দিয়ে শূন্যকে গুণ দিলে 12 শূন্য শূন্য, 12 দিয়ে 5কে গুণ দিলে 5 12 60, 60 এর শূন্য হাত থাকে 6, 12 দিয়ে যদি আমরা 2কে গুণ দেই, 12 দিয়ে গুণে 24, 24 এবং হাতের 6 যোগ হয়ে হবে 30, 30 এর শূন্য হাতে থাকে 3, 12 দিয়ে গুণে 24 আর 3 যোগ হয়ে হবে 27, 27 এর 7 হাতে থাকে 2, 12 দিয়ে গুণে 24 এবং 2 যোগ হয়ে হবে 26 টাকা। তাহলে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ অর্থাৎ 2,67,000 টাকা সে বছরে বেতন পায়। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে তার আয়ের বার্ষিক আয়ের প্রথম 1,80,000-এ আয়কর 0 টাকা। তার মানে 1,80,000 টাকার কোনো আয়কর তাকে দিতে হয় না। সে এর চেয়ে যত টাকা বেশি বেতন পাবে তার আয়কর দিতে হবে। তো সেজন্য আমাদেরকে প্রথমে বের করতে নিতে হবে যে সে তাকে কত টাকার আয়কর দিতে হয়। তো আমরা যদি তার মূল বেতন থেকে এই 1,80,000 টাকা মাইনাস করি, তাহলে যে টাকাটা বের হবে তাকে সেই টাকার আয়কর দিতে হবে। সেজন্য আমরা লিখব যে সুতরাং আয়করযোগ্য টাকা বা করযোগ্য টাকা, সুতরাং কর যোগ্য টাকার পরিমাণ, আমরা এখন সে মূল যে টাকা বেতন পায় 2,67,000 টাকা, সেই টাকা থেকে যত টাকার আয়কর দেওয়ার প্রয়োজন হয় না 1,80,000 টাকা, আমরা সেটা মাইনাস করবো 1,80,000 টাকা। এখন যদি বিয়োগ দিই তাহলে হবে 0 আছে, 0 হবে, 0 হলে 0 হতে 0 লাগবে, 0 0 0 আছে, 7 হবে, 7 হলে হাতে কিছু থাকে না, 8 আছে, এখানে 6 ছোট সেজন্য আমাদের 10 যোগ করে নিতে হবে, তাহলে 8 আছে, 16 হবে, 8 হলে হাতে থেকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, অর্থাৎ 87,000 টাকা। তার মানে আমাদের যে নিজিম চাকরিজীবী রয়েছেন তাকে 87,000 টাকার আয়কর দিতে হয়। এখন 87,000 টাকার কর কত টাকা দিতে হয় আমরা সেটা বের করব। প্রথমে বলা হয়েছে যে পরবর্তী টাকার উপর আয়করের হার অর্থাৎ করের হার 10 টাকা, তার মানে তাকে 100 টাকায় আয়কর দিতে হয় 10 টাকা। তাহলে আমরা লিখব যে 100 টাকার আয়কর, 100 টাকার আয়কর 10 টাকা। সুতরাং 1 টাকার আয়কর, 1 টাকার আয়কর অবশ্যই কম হবে, সেজন্য আমরা ভাগ দেব 10/100 টাকা। এবারে প্রশ্নে যেহেতু আমরা পেয়েছি যে করযোগ্য টাকার পরিমাণ আমরা পেয়েছি যে 87,000 টাকা, সেজন্য আমরা লিখব যে সুতরাং 87,000 টাকার আয়কর। এবারে আয়কর অবশ্যই বেশি হবে এবং বেশি হলে গুণ দিতে হবে, আমরা সেজন্য গুণ দিচ্ছি 10 গুণন 87,000 এবং নিচে হবে 100 টাকা।
নিচের একটি শূন্য, উপরে একটি শূন্য কাটা যাবে। এই নিচের দুটি শূন্য, উপরে দুটি শূন্য কাটা দিলাম। এবারে 87 দিয়ে যদি 1 কে গুণ দেই তাহলে হবে 87, এবং শূন্য এখানে একটি এবং এখানে একটি, দুইটি, অর্থাৎ 8,700 টাকা। আমরা লিখবো যে সুতরাং নীলিম কর বাবদ 8,700 টাকা পরিশোধ করে। নীলিম কর বাবদ 8,700 টাকা পরিশোধ করেন। তাহলে উত্তর হবে 8,700